নমস্কার বন্ধুরা, আজকের যে মর্নিং টিপসটা আমি দিয়েছিলাম নন আয়োনিক ওয়াটার বেসড স্প্রেডার নিয়ে। তো তারপরে দেখলাম আপনারা অনেকেই অনেক রকমের প্রশ্ন করেছেন। তো চলুন দেখি আমরা প্রশ্নগুলোর উত্তর দেব আমি, কিন্তু তার আগে এই সাবজেক্টটাকে আরও একটু ডিপে গিয়ে আমরা একটু বুঝি। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের নন আয়নিক বা সিলিকন বেসড স্প্রেডারগুলোর প্রয়োজনটা পড়ে কেন। তো দেখুন, বিভিন্ন সময়ে আমাদের প্রয়োজন পড়ে যে ওই বাইরে থেকে স্প্রে করে গাছের পাতাতে আপনি কেমিক্যাল ফার্টিলাইজারও দিতে পারেন বা পেস্টিসাইড ফাঙ্গিসাইড দেওয়ারও অনেক সময় আমাদের কিন্তু প্রয়োজন পড়ে। সমস্যাটা হচ্ছে যখন কোনো একটা স্প্রে মেশিনের সাহায্যে আপনি যখন গাছের পাতাতে যখন স্প্রে করছেন তখন আমাদের 3-4টে প্রবলেম আসে। 1 নম্বর প্রবলেমটা হচ্ছে স্প্রে মেশিনগুলো কী করে, ওই স্প্রে মেশিনের মধ্যে জলের মধ্যে যে সমস্ত আপনার সল্টগুলো আছে, মানে কেমিক্যাল ফার্টিলাইজারগুলো আছে বা পেস্টিসাইড ফাঙ্গিসাইড আছে, সেইগুলোকে ওই একটা নজেলের মধ্যে দিয়ে খুব হাই স্পিডে বার করার চেষ্টা করে। ফলে কী হয়, অনেকগুলো ওয়াটার ড্রপলেটের সৃষ্টি হয়। এখন সেই ওয়াটার ড্রপলেটগুলো যখন আপনার গাছটার পাতার ওপরে পড়ছে তখন কিন্তু একদম ইউনিফর্মলি কিন্তু সমস্ত সারফেসটাকে কভার করে না। দুটো ড্রপলেটের মাঝখানের জায়গাটা কিন্তু বেশ কিছুটা ফাঁকা থাকে। তো এই ফাঁকা থাকার কারণে যেটা হয় যে যত বেশি সারফেসটাকে ওই মিশ্রণটা কভার করতে পারবে তত ভালো কিন্তু অ্যাবজর্ব হবে। আর অ্যাবজর্বটা হয় কোন জায়গাটা দিয়ে? দুটো জায়গা দিয়ে। আইদার যদি স্টোম্যাটা ওপেন থাকে, স্টোম্যাটাগুলোকে আমরা বলি হচ্ছে পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্রগুলোর মধ্যে দিয়ে কিন্তু গাছ ফটোসিনথেসিসের সময় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করে। তো যদি সেই সময় স্টোম্যাটা ওপেন থাকে তো সেই স্টোম্যাটার মধ্যে দিয়েও খানিকটা অ্যাবজর্ব হয়। আর একদম গাছের পাতার যে বাইরের সাইডের যেটা কোষের যে লেয়ার, যেটাকে বলা হচ্ছে এপিডার্মিস সেল, তো সেই এপিডার্মিস সেল দিয়েও কিন্তু খানিকটা অ্যাবজর্পশন হয়। তো এখন সমস্যাটা হচ্ছে যদি দুটো ড্রপলেটের মধ্যে খানিকটা ফাঁকা জায়গা থেকে থাকে তো সেই ফাঁকা জায়গাটা কিন্তু আনইউজড অবস্থায় থাকে আর কি, মানে সেই জায়গাটা দিয়ে কিন্তু আপনি যেটাই স্প্রে করছেন সেটা কিন্তু গাছ অ্যাবজর্ব করতে পারছে না। এটা হচ্ছে সমস্যা নাম্বার 1। সমস্যা নাম্বার 2 হচ্ছে বেশ কিছু গাছের পাতা কিন্তু পাতার বাইরে একটা ওয়্যাক্সি কোটিং থাকে, মানে একটু তৈলাক্ত একটা আস্তরণ থাকে, বা বেশ কিছু পাতার গায়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম রোমা থাকে। তো যে সমস্ত পাতাগুলোর গায়ে এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম রোয়া বা ওয়্যাক্সি কোটিং থাকে তাদের উপরে স্প্রে করলে যেটা হয় সেটা হচ্ছে ওই ছোটো ছোটো ওয়াটার ড্রপলেটগুলো একসাথে একটা বড় ড্রপলেট তৈরি করে ফেলে, মানে ফর্ম করে ফেলে, তারপর সেটা কিন্তু গাছের পাতা বেয়ে গড়িয়ে আসে। তো এই ঘটনাটাকে আমরা বলি আমাদের হর্টিকালচারের ভাষায় রান অফ বা ওয়েস্টেজ। তো এই রান অফ হয়ে যদি ড্রপলেটগুলো যদি পাতা বেয়ে যদি আপনার নিচে চলে আসে সেক্ষেত্রে দুটো সমস্যা হয়। 1 নম্বর হচ্ছে আপনি যেটা দিচ্ছেন সেটা বেশ খানিকটা নষ্ট হচ্ছে, আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ওই সমস্ত কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ফাঙ্গিসাইডগুলো যদি আপনার ওই যে গাছটাকে যে মিডিয়াতে রেখেছেন সেই মিডিয়ার মধ্যে যদি দিনের পর দিন যেতে থাকে সেক্ষেত্রে কিন্তু মিডিয়ার পিএইচ ভ্যালুটাকে নষ্ট করে দেয়। মানে পিএইচ ভ্যালুটা হয় খুব বেশি করে দেয়, মানে হাইলি অ্যালকালাইন করে দেয়, বা খুব কমিয়ে দেয়, হাইলি অ্যাসিডিক করে দেয়। এখন ম্যাক্সিমাম গাছেরই কিন্তু নিউট্রিয়েন্ট আপটেক যেটা মিডিয়া থেকে হয় দ্যাট ইজ বেসড অন পিএইচ ভ্যালু। প্রত্যেকটা গাছেরই একটা পিএইচ ভ্যালুর একটা প্রেফারেন্স থাকে, কিন্তু ম্যাক্সিমাম গাছেই ওই নিউট্রাল পিএইচ মানে আপনার 5 to 6.5 মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম নিউট্রিয়েন্ট আপটেকটা হয়। তো এই সমস্ত কেমিক্যাল জিনিসগুলো যদি বারে বারে যদি মিডিয়াতে যেতে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই একটাই সমস্যা হয় যে মিডিয়ার পিএইচ ভ্যালু চেঞ্জ হয়ে যায়, আর পিএইচ ভ্যালু চেঞ্জ হয়ে গেলে নিউট্রিয়েন্ট আপটেক করতে পারে না। তো তো একটা হচ্ছে আপনার নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, সেকেন্ড হচ্ছে আপনার রান অফ ওয়েস্টেজ। হ্যাঁ, তো এই দুটো কারণেই আপনি আপনার গাছে যা কিছু স্প্রে করছেন তার কিন্তু ম্যাক্সিমামটাই ওয়েস্টেজ হচ্ছে। 80 to 90% ওয়েস্টেজ হয়, বাকি 10% গাছ কিন্তু স্টোম্যাটা দিয়ে বা এপিডার্মিস সেল দিয়ে গাছের দেহের মধ্যে অ্যাবসর্ব করতে পারে। তো এই প্রবলেমটাকে কাউন্টার করার জন্য যে জিনিসটা আমরা ইউজ করি, মানে যারা অনেক দিন ধরে বাগান করছেন, জিনিসগুলো সায়েন্টিফিক্যালি বোঝেন বা খুব ভালো গাছ করেন, তারা কিন্তু এই ধরনের নন আয়নিক
ওয়াটার বেসড স্প্রেডার ইউজ করে। তো এই স্প্রেডারগুলোর কাজ কি? স্প্রেডারগুলোর একটাই কাজ হচ্ছে সারফেস টেনশনটাকে রিডিউস করে দেওয়া। সারফেস টেনশন রিডিউস হয়ে গেলেই অটোমেটিক্যালি ওই যে আপনি যখন স্প্রে মেশিনের সাহায্যে যখন স্প্রেটা করছেন, তখন ওই যে দুটো ড্রপলেটের মাঝখানে সে কিন্তু অটোমেটিক্যালি ওই দুটো ড্রপলেট আস্তে আস্তে স্প্রেড করে করে ওই মাঝের গ্যাপটাকেও কিন্তু ফিল করে নেয়। আর এই স্প্রেডারগুলোর কাজ কিন্তু স্প্রেডার দিলে আরও ভালোভাবে কিন্তু ওই এপিডার্মিস সেলগুলো দিয়ে বা ওই স্টোমাটা দিয়ে ওই আপনি যেটা স্প্রে করছেন সেটা কিন্তু গাছ অ্যাবজর্ব করতে পারে, মানে বেটার অ্যাবজর্বেবিলিটি। তো একটা তো এনহ্যান্স অ্যাবসর্পশন, মানে অনেক ভালোভাবে সেটা জিনিসটাকে নিতে পারছে, অনেক ভালোভাবে জিনিসটা স্প্রেড করতে পারছে। আর থার্ড পয়েন্টটা হচ্ছে অনেক সময় কী হয়, আমরা গাছে একটা স্প্রে করলাম, তারপরে খানিকক্ষণ বাদে যদি বৃষ্টি হয়ে যায় ওটাকে কিন্তু ধুয়ে চলে যায়। তো এই স্প্রেডারগুলো কিন্তু ওই বাদে বৃষ্টি হলেও স্প্রেডার দিলেও ধুয়ে যাবে, কিন্তু অনেকটা কম ধোবে, যে কারণে এটাকে আমরা বলি হচ্ছে স্টিকার। তো বর্ষাকালে কিন্তু এই স্টিকারটা বা এই স্প্রেডারগুলো কিন্তু খুব ভালো কাজে দেয়। এখন আপনাদের অনেকে প্রশ্ন রেখেছেন যে এই নন আয়নিক ওয়াটার বেসড এই টার্মগুলো যদি আমি একটু ভালো করে এক্সপ্লেন করে দিই। নন আয়নিকটা হওয়াটা কেন দরকার বুঝুন। তার কারণ আমি আমার গাছের নিউট্রিয়েন্ট নিয়ে যে ওয়ার্কশপটা আপনাদের করিয়েছিলাম তাতে কিন্তু খুব ক্লিয়ারলি বলেছিলাম যে গাছকে নিউট্রিয়েন্ট আপটেক করতে হলে ওই সমস্ত এলিমেন্টগুলো, আপনার নাইট্রোজেন হতে পারে, পটাশিয়াম হতে পারে, ফসফরাস হতে পারে, বোরন, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, সমস্ত কিছু হতে, মানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট যাই হোক না কেন, নিউট্রিয়েন্টগুলো কিন্তু অবশ্যই আয়নিক ফর্মে তাদেরকে থাকতে হবে। আয়নিক ফর্মে থাকতে হবে কেন? তার কারণ হচ্ছে কি, গাছ ওই আপনার যে মিডিয়াটা থেকে ওই নিউট্রিয়েন্টগুলোকে আপটেক করবে। তো জলের সাথে, আর আমরা প্রত্যেকেই জানি ওয়াটার মলিকিউলটা হচ্ছে আপনার বাইপোলার, মানে তার একটা পজিটিভ এন্ড থাকে, তার একটা নেগেটিভ এন্ড থাকে। তো যদি এই নিউট্রিয়েন্টগুলো আয়নিক ফর্মে যদি মিডিয়াতে অ্যাভেলেবেল না থাকে, তাহলে ওই জলের সাথে বাইন্ডিংটা হয় না। অ্যাকচুয়ালি জলটাই কিন্তু নিউট্রিয়েন্টগুলোকে ক্যারি করে নিয়ে যায়। তো জলের মলিকিউলের সাথে এই আয়নগুলোর একটা ইলেকট্রিক্যাল বন্ডিংয়ের মাধ্যমেই কিন্তু ওটা জলের সাথে গাছের শরীরের মধ্যে প্রবেশ করে। এখন সমস্যা হচ্ছে, এখন এই স্প্রেডারগুলোও যদি আয়নিক হয়ে যায়, তো সেক্ষেত্রে কী হয়, কেমিক্যাল রিয়াকশান হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। স্প্রেডারটার একমাত্র কাজ হচ্ছে কিন্তু ওই ফার্টিলাইজারগুলোকে বা পেস্টিসাইড, ফাঙ্গিসাইডগুলোকে ইউনিফর্মলি স্প্রেড করা বা আরও বেটার অ্যাবসর্পশনে সাহায্য করা। তো যে কারণে স্প্রেডার কিন্তু যদি আয়নিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার অ্যাক্টিভিটি অনেকটা কমে যায়, প্লাস আপনি কী কেমিক্যালটা ইউজ করছেন তার সাথে একটা কেমিক্যাল রিয়াকশানের একটা চান্সেস থাকে। যে কারণে যখনই কোনো স্প্রেডার কিনবেন, এটা ম্যান্ডেটারি যে আপনি লেভেলের গায়ে দেখে নেবেন ওটা নন আয়নিক কিনা, মানে ওটা আপনার ওই কেমিক্যাল যেটা আপনি গাছে স্প্রে করবেন তার সাথে কোনো রকম কেমিক্যাল রিয়াকশান করবে না, এই সিওরিটিটা আপনি পেয়ে যাবেন যদি নন আয়নিক হয়। এবার প্রশ্ন হচ্ছে আপনার হাতে অপশান দুটো, একটা হচ্ছে ওয়াটার বেসড আর একটা হচ্ছে আপনার ওই সিলিকন বেসড। তো এই ওয়াটার বেসড আর সিলিকন বেসডের মধ্যে পার্থক্যটা কি একটু ভালো করে বুঝে নিই। ওয়াটার বেসড এগুলো স্প্রেডার, তাদের বেস মেটেরিয়ালটা হচ্ছে ওয়াটার, আর সিলিকন বেসডের যেটা বেস মেটেরিয়াল হচ্ছে সিলিকন। তো কোনটা সব থেকে ভালো কাজ করে? অবশ্যই সিলিকন বেসটা। ওটার কিন্তু স্প্রেডিং করার ক্যাপাবিলিটিটা কিন্তু মানে আপনার ওয়াটার বেসড স্প্রেডারের থেকে অনেকটা বেশি, অনেক গুণে বেশি, অন্তত ধরুন 50-60 গুণ বেশি এতটা। তো আর পেনিট্রেশন, মানে আপনার ওই স্টোম্যাটার এপিডার্মিস সেল দিয়ে যে পেনিট্রেশনটা হবে মানে গাছের পাতার মধ্যে, সেই পেনিট্রেশনটাও কিন্তু এই সিলিকন বেসডের ক্ষেত্রে অনেক অনেক গুণে বেশি। দাম কোনটা কম? দাম কম হচ্ছে আপনার ওয়াটার বেসটা, যে আর সিলিকন বেসটার কিন্তু দামটা বেশি। আর কত তাড়াতাড়ি কাজ করবে, মানে কত তাড়াতাড়ি জিনিসটাকে স্প্রেড করবে, সেই জিনিসটা মানে যদি স্প্রেডেবিলিটি যদি ভাবেন, তো সেক্ষেত্রেও কিন্তু সিলিকন বেসটা কিন্তু স্প্রেডেবিলিটি অনেক বেশি। কিন্তু কতগুলো পয়েন্ট আছে, যেমন হচ্ছে বায়োডিগ্রেডেবিলিটি, মানে কোনটা এনভায়রনমেন্টের জন্য ভালো। এনভায়রনমেন্টের জন্য ভালো হচ্ছে ওয়াটার বেসড। তো আপনি যদি বাড়িতে শাকসবজি চাষ করেন তো সেক্ষেত্রে কিন্তু ওয়াটার বেসডটা ইউজ করাটাই রেকমেন্ডেড। তার কারণ হচ্ছে সেই জিনিসগুলো আপনি কনজিউম করবেন। বা কোনো যদি ফলের গাছে যদি স্প্রেড করতে চান, ফুলের গাছে আপনি সিলিকন বেসড স্প্রেড করতে পারেন, তার কারণ হচ্ছে ফুলগুলো আমাদের চোখের আনন্দের জন্য আমরা ওটাকে কনজিউম করি না।
কিন্তু এ সত্ত্বেও আরও একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যে কারণে আমি সবাইকেই রেকমেন্ড করি আপনারা ওয়াটার বেসটা করুন। ওয়াটার বেসড যেগুলো স্প্রেডারগুলো আছে সেগুলো কিন্তু ফলিয়েজটাকে নষ্ট করে না, যদি একটু যদি ওভারডোজও হয়ে যায় আপনার গাছকে নষ্ট করবে না। কিন্তু সিলিকন বেসডগুলো কিন্তু ওভারডোজ হয়ে গেলে আপনার গাছের পাতাকে নষ্ট করে দেবে, মানে হচ্ছে খারাপ করে দেবে। তো ওয়াটার বেসটা হচ্ছে আপনার সেফ, কিন্তু সিলিকন বেসটা কিন্তু আপনাকে খুব বুঝে শুনে পরিমাণ মতো কিন্তু আপনাকে ব্যবহারটা করতে হবে। রিকমেন্ডেড ডোজ আপনার ওয়াটার বেসড হলে 0.5 ml পার লিটার, মানে আপনি 1 লিটার জলের মধ্যে আপনি যা যা নিউট্রিয়েন্ট মানে দেবেন, তার সাথে স্প্রেডার কিন্তু 1 লিটার জলের জন্য হচ্ছে 0.5 ml। সেটাই কিন্তু সিলিকন বেসডের জন্য তার ডোজটা কিন্তু অনেকটা কম, 0.1 ml। মানে আপনি 10 লিটার যদি জল নেন সেক্ষেত্রে 1 ml সিলিকন বেসড স্প্রেডারটা কিন্তু ইউজ করবেন। তো আপনাকে মোটামুটি ওয়াটার বেসড সিলিকন বেসডের মধ্যে কোনটার কাজটা কি আপনাদের বললাম। আমি কোনটা ইউজ করি, আমি সবসময় ওয়াটার বেসড নন আয়নিকটাকে প্রেফার করি, কারণ ওটা বায়োডিগ্রেডেবল, পরিবেশকে ধ্বংস করে না, আর সাথে সাথে কিন্তু ওটা গাছের সেরকমভাবে ক্ষতি করে না যদি ভুল করে যদি একটু বেশি পড়েও যায়। তো আমি আপনাদেরকেও রেকমেন্ড করবো সবসময়ই নন আয়নিক ইউজ করুন, আর সবসময় ওয়াটার বেসটাকে ইউজ করুন, আর ওয়াটার বেসটের দামটাও একটু কম। তো আপনারা বলবেন যে আপনারা কিছু মানে আপনি কিছু প্রোডাক্টের নাম বলুন। আপনি যে কোনো ওয়াটার বেসড নন আয়নিক স্প্রেডার ইউজ করতে পারেন। তার মধ্যে আমি কতগুলো ব্র্যান্ডের নাম বলছি, যেমন আমি লিখে রেখেছি, যেমন হচ্ছে সিনজেন্টার, অ্যাগ্রাল 90, ইউপিএলএ, টর্নেডো সুপার, র্যালিস, টাটার যেটা প্রোডাক্ট আছে র্যালিস স্প্রে বলে একটা আছে, ইফকো ন্যানো স্প্রেডার আছে, ইফকো ন্যানো স্প্রেডারটাও যথেষ্ট ভালো। আর তবে যদি একদম পিওরলি অর্গ্যানিক স্প্রেডারও হয়, যেমন দেখবেন অনেকে কিন্তু ওই ফাঙ্গিসাইড পেস্টিসাইড স্প্রে করার সময় অনেক সময় খুব মাইল্ড ডোজে সাবানের মানে হচ্ছে লিকুইড সোপ তার মধ্যে মিশিয়ে দেয়, সেটাও কিন্তু এক প্রকার স্প্রেডারই কাজ করে, কারণ ওই সোপটা কিন্তু ওই সারফেক্ট্যান্ট মানে হচ্ছে আপনার সারফেস টেনশনটাকে কমায় সেক্ষেত্রে। কিন্তু আমি বলবো আপনারা কিন্তু এই লিকুইড সোপ বা লিকুইড ডিশওয়াশ এগুলোকে ইউজ করবেন না। বেশ কিছু সেন্সিটিভ প্ল্যান্ট আছে যেগুলো কিন্তু এই লিকুইড সোপ বা আপনার লিকুইড ডিশওয়াশটাকে নিতে পারে না, সেক্ষেত্রে পাতার সমস্যা হয়, পাতাতে দাগ পড়ে যায়, পাতা হলুদ হয়ে যায়। আর যেহেতু স্প্রেডারগুলো খুব কম পরিমাণে মানে ব্যবহার হয়, তো আপনি একটা 100 ml যদি একটা মানে যদি বোতল কিনে নিতে পারেন তো আপনার 2 বছর 3 বছর চলে যাবে। হ্যাঁ, আর পিওরলি অর্গ্যানিক কিছু প্রোডাক্ট আমি জানি যেগুলো আমি ইউজ করেছি, ভালো কাজে দেয়, কিন্তু পিওর অর্গ্যানিক স্প্রেডারগুলো কিন্তু খুব ভালো কাজে দেয় না, মানে ওর এফিকেসিটা অনেকটা কম। যেমন হচ্ছে আপনার স্টিকার্ড গোল্ড আছে পিওর অর্গ্যানিক, সেফ ওয়েট বলে একটা আছে সেটাও পিওরলি অর্গ্যানিক, তারপরে হচ্ছে ওয়াটাসল বায়ো WETTASOL ওয়াটাসল বায়ো বলে একটা প্রোডাক্ট আছে, এগুলো সব হচ্ছে বায়ো প্রোডাক্ট। তো এই গেল। আর আমি পার্সোনালি এখন কোনটাকে ইউজ করি, আমি একটা অ্যাময়ের স্প্রেডার ইউজ করি যেটা কিন্তু খুব ভালো কাজে দেয়। তো আপনি আপনার সুবিধা মতো, কিন্তু অ্যাময়ের যেটা সমস্যা হচ্ছে ওটা 5 লিটারের একটা ড্রাম পাওয়া যায়, আর আপনি যদি একটা 5 লিটার ড্রাম যদি একটা নিয়ে আসেন আর আপনার বাড়িতে যদি 50-60টাও যদি মানে গাছ থাকে, তো নেক্সট 30-40 বছরে আপনাকে আর কোনো স্প্রেডার কেনার দরকার পড়বে না, কিন্তু অতদিন জিনিসটা থাকবে না। তো যে কারণে ওই অ্যাময়ের স্প্রেডারটা এক্সেলেন্ট হলেও আমি কাউকে রেকমেন্ড করি না, তার একটাই কারণ সেটা কিন্তু 5 লিটারের ড্রাম ছাড়া পাওয়া যায় না। হলো তো মোটামুটি আপনাকে স্প্রেডার কেন কাজ করে, তার ব্যাকগ্রাউন্ডটা কি, ওয়াটার বেসড আর সিলিকন বেসডের মধ্যে পার্থক্য কী, এইসবগুলো জানালাম। এবার দেখি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি কি না। না পারলে আমি 1 by 1 আপনাদের থেকে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট গ্রুপটা আছে সেই ব্রডকাস্ট গ্রুপে আপনাদের দেখলাম আজকে অনেকেই প্রশ্ন রেখেছেন, এবং খুব ভালো লাগছে যে আপনারা এরকম সায়েন্টিফিক্যালি জিনিসটাকে বোঝার চেষ্টা করছেন। আচ্ছা, ধীরে ধীরে দেখি। আচ্ছা, সুমিতা বাসু লিখেছেন নন আয়নিক ওয়াটার স্প্রেডার জিনিসটা কি, তাই তো বুঝলাম না, এটা আমি অলরেডি ডিসকাস করেছি। অঙ্কিতা আপনি লিখেছেন নন আয়নিক ওয়াটার বেস স্প্রেডার জিনিসটা কি, বলে দিয়েছি। কেন এটা ব্যবহার করলে গাছে খাবারগুলো অ্যাবসর্ব করতে পারে। হ্যাঁ, এটা ইউজ করলে আপনার কিন্তু ওয়েস্টেজটা কম হয়, এবং আপনি
তো এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। যেহেতু এই স্প্রেডারগুলোকে ইউজ করলে গাছ অনেক বেশি অ্যাবজর্ব করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্টিলাইজার বা পেস্টিসাইড ফাঙ্গিসাইডের ডোজটাও কিন্তু কমিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে ধরুন আমি যখন অর্কিডের ওয়ার্কশপটা করেছিলাম তখন আপনাদের বলেছিলাম যে কোনো অর্কিডের মেনটেনেন্স ডোজটা হচ্ছে এনপিকে 19-19-19 বা 20-20-20 2 গ্রাম পার লিটার উইকলি ডোজে। কিন্তু আপনি যদি তার সাথে স্প্রেডারটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ওই 2 গ্রাম পার লিটার দিলে কিন্তু গাছটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে হাফ ডোজে নিতে হয়, মানে 1 গ্রাম পার লিটার। মানে যদি স্টিকার না ইউজ করেন তাহলে 2 গ্রাম পার লিটার, আর যদি স্টিকার ইউজ করেন সেক্ষেত্রে সেটাকে হাফ ডোজে করবেন, 1 গ্রাম পার লিটার। তো দেখুন, স্টিকারটা কিনে আমি খরচা বাড়াবো কেন, কিন্তু সেটা অন্য জায়গায় আপনার কিন্তু খরচা বাঁচাবে। আপনার পেস্টিসাইড, ফাঙ্গিসাইড বা আপনার কেমিক্যাল ফার্টিলাইজারের জন্য যে কস্টটা বাঁচাবে, তার কারণ আপনাকে রিকমেন্ডেড ডোজের হাফ ডোজ নিলেই কিন্তু আপনার খুব ভালোভাবে কাজ চলে যাবে। এটাকে কি বলে কিনতে হয় দোকান থেকে? দোকানে কিন্তু ওরা স্প্রেডার বললে বুঝবে না। আপনি যদি স্টিকার বা আঠা বলেন আর কি, মানে আপনাদের মানে মানে বাংলা ভাষায় আমি আমাদের মানে পাড়ার দোকানগুলোতে মানে যেটা বলে দেখেছি, ওদের এই নন আয়নিক স্প্রেডার বললে ওরা কিন্তু জিনিসটা কি বুঝতে পারবে না। মানে ওদেরকে আঠা বা স্টিকার এই ধরনের টার্মগুলো ইউজ করলে কিন্তু ওরা আপনাকে দিয়ে দিতে পারবে। এটা ব্যবহার করার নিয়ম কি আর সময় কখন? নিয়মটা তো ওটাই, আপনি যে গাছই দেবেন না কেন আপনার গাছ হিসাবে তো আপনাকে ফার্টিলাইজারের ডোজ বা পেস্টিসাইড ফাঙ্গিসাইডের ডোজ ঠিক করতে হবে। তার সাথে প্রত্যেক এমএলএ যদি আপনার ওয়াটার বেসড হয় তাহলে প্রত্যেক লিটারে 0.5 ml, আর যদি সিলিকন বেসড হয় তাহলে 0.1 ml। আর হচ্ছে ব্যবহার করার নিয়ম আর সময়টা কখন? সময়টা হচ্ছে দেখুন, আপনি গাছে যা ইচ্ছা দেবেন, আপনি পেস্টিসাইড দিতে পারেন, ফাঙ্গিসাইড দিতে পারেন, বা আপনি কোনো রকম ফার্টিলাইজার দিতে পারেন। সময়টা সবথেকে ভালো সময়টা হচ্ছে ভোরবেলা, মানে ভোর 4:30 থেকে 5:30 পর্যন্ত। সেই সময়টা যদি আপনি মানে মানে যদি ঘুমিয়ে থাকেন বা উঠতে না পারেন সেক্ষেত্রে সকাল 8টার মধ্যে দিলেও খুব একটা সমস্যা হয় না। আর সেই টাইমটা যদি পেরিয়ে যায়, নেক্সট বেস্ট অ্যাভেলেবেল টাইমটা হচ্ছে সন্ধ্যেবেলা সূর্য ডোবার বাদে। দুপুরবেলা গাছে কোনো কিছু স্প্রে করাটা অ্যাভয়েড করতে পারলেই ভালো হয়। আর এটা কি প্রাকৃতিকভাবে তৈরি করা সম্ভব? হ্যাঁ, প্রাকৃতিকভাবে তৈরি করা সম্ভব। ওই যে আমি বায়ো স্টিকারগুলোর নাম বললাম সেগুলো আপনি ইউজ করতে পারেন, সেগুলো কিন্তু বায়ো প্রোডাক্ট। কিন্তু আপনি নিজে বাড়িতে কিন্তু কোনো রকম ইনগ্রেডিয়েন্ট দিয়ে করতে পারবেন না, কারণ সেক্ষেত্রে আপনার যেটা হাতের কাছে আছে সেটা হচ্ছে লিকুইড সোপ বা লিকুইড মানে ডিশওয়াশ, যেগুলো গাছেতে ইউজ করাটা উচিত না। সুমিতা বাসু নেট সার্চ করে একটু বুঝলাম, কিন্তু কীভাবে পাবো সেটা কীভাবে পাবো বলতে আমি যে প্রোডাক্টগুলোর নাম বললাম সেই প্রোডাক্টগুলোর নাম নিয়ে গিয়ে কোনো একটা মানে সারের দোকানে গিয়ে বললে হয়তো তারা দিয়ে দিতে পারবে, বা আপনি অনলাইনেও কিন্তু এগুলোকে কিনে নিতে পারবেন। আমার কাছে 5 লিটারের ওই অ্যাময়ের সারফেক্ট ওই অ্যাময়ের স্প্রেডারটা আমার কাছে আছে। ওইটাও কিন্তু হচ্ছে ওয়াটার বেসড নন আয়নিক স্প্রেডার এবং এক্সেলেন্ট রেজাল্ট। তো আপনাদের মধ্যে মানে যদি কেউ নিতে চান তো আপনি যোগাযোগ করতে পারেন, আমি খুব স্মল কোয়ান্টিটিতে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, গৌতম আপনি লিখেছেন আমি ট্রিগার নামে একটা স্প্রেডার ব্যবহার করি, প্রতি লিটারে 8 ফোঁটা, এটা কি ঠিক আছে? তো ট্রিগারটা আমি কোনো দিন ইউজ করিনি। তো আপনি প্যাকেজের গায়ে দেখবেন, যে কোনো স্প্রেডারের গায়ে কিন্তু রিকমেন্ডেড ডোজটা লেখা থাকে যে পার লিটারে কত, কিন্তু তবে পার লিটারে 8 ফোঁটা মানে হচ্ছে আপনার ওই 0.5 ml-এরই মতো আর কি। তো সেক্ষেত্রে সেটা যদি ওয়াটার বেসড নন আয়নিক হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ডোজটা ঠিকই আছে। আর তারপরে নন আয়নিক ওয়াটার স্প্রেড কীভাবে পাবো, রাখবো, ব্যবহার করবো? আচ্ছা, পাপিয়া সিনহা আপনি লিখেছেন যে ঘরোয়া সাবান দেওয়া হয়, পাতা অনেকক্ষণ থাকলে বেশি নিতে পারবে, কিন্তু এতে আমার পাতা নষ্ট হচ্ছে। অবশ্যই হবে, কোনো রকম লিকুইড সোপ বা লিকুইড ডিশওয়াশ এইগুলো কিন্তু ইউজ করবেন না। নন আয়নিক ওয়াটার বেসড কোনো প্রোডাক্ট তো দেখলাম না, সব সিলিকন বেসড, কাজ কি একই রকম হবে? এটা কিন্তু আমি ডিটেলসে অলরেডি ডিসকাশান করেছি। নন আয়নিক ওয়াটার বেসড স্প্রেডার কোথায় পাবো, কীভাবে ইউজ করবো এগুলো সব বলে দিয়েছি। দাদা কয়েকটা প্রোডাক্টের নাম বলে দিন। অনেকগুলো প্রোডাক্টের নাম বলেছি, অন্তত 10-15টা প্রোডাক্টের আপনার নাম বলে দিচ্ছি। এই নন আয়নিক ব্যাপারটা বুঝলাম না, বিস্তারিত জানালে বুঝতে পারি, এটা বিস্তারিত অলরেডি আলোচনা করে দিয়েছি। গীতশ্রী মজুমদার আপনি লিখেছেন অনেক কিছু নতুন নতুন শিখছি, শুনেও ভালো লাগছে যে আজকের দিনেতেও একদম অন্ধের মতো গাছ না করে আপনারা সবাই সায়েন্টিফিক্যালি জিনিসটাকে বোঝার চেষ্টা করেছেন। যত গাছ নিয়ে পড়াশোনা করবেন, যত জিনিসগুলোকে সায়েন্টিফিক্যালি বুঝতে পারবেন, তত দেখবেন আপনাদের হাতে কিন্তু গাছ অনেক ভালো হচ্ছে। শুধু ভালো হচ্ছে তাই না,
আপনাদের গাছের পেছনে যত্ন নেওয়ার সময়টাও কিন্তু অনেকটা কম হয়ে যাচ্ছে, মানে অনেক কম যত্নে আপনি ভালো কাজ করতে পারছেন এবং খরচাটাও কিন্তু অনেকটা কম হয়ে যাচ্ছে। সব সব আলাদা আলাদা করে রাখতে হবে। বাকি প্রশ্নের উত্তর অন্যদের প্রশ্নের উত্তর পেয়ে যাবো। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। আর আপনারা যদি এই জিনিসটাকে এনজয় করেন, যে প্রত্যেক দিন একটা ছোট্ট জিনিসকে নিয়ে একটু ভালো করে মানে হচ্ছে মর্নিং টিপসের মাধ্যমে এইভাবে জানান, তো আপনারা অবশ্যই এই ভিডিওটার কমেন্টে জানান। আমি এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আজকে শনিবার, প্রত্যেক শনিবার আমাদের অনলাইন ওয়ার্কশপ হয় জুম ওয়ার্কস্পেসের মাধ্যমে। আজকেও আমাদের আছে। আমাদের আজকের ওয়ার্কশপের বিষয় হচ্ছে অর্গ্যানিক অ্যান্ড ইনঅর্গ্যানিক ফার্টিলাইজার। অনেকেই রেজিস্ট্রেশন করেছেন, মোর দ্যান 180। আশা করি সবাই ওই ওয়ার্কশপটাতে জয়েন করবেন। ধন্যবাদ।